সো নাম্বার সিস্টেমে লাস্ট যে টপিকটা বাকি ছিল কমপ্লিমেন্ট, ওটাও আমরা করছি। সো এখন আমরা কমপ্লিমেন্ট নিয়ে কিছু প্রশ্ন দেখবো যে আসলে কমপ্লিমেন্ট থেকে কিরকম কোশ্চেন আসে বা সাচ। ওকে, তো এখানে আমি একটা স্যাম্পল কোশ্চেন রাখছি, এটা হচ্ছে যে তোমার 2017 সালের কুমিল্লা বোর্ডের। ওকে, সো কুমিল্লা বোর্ড হচ্ছে যে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে যে কঠিন কোশ্চেনের একটা মাপদণ্ড নাকি। প্রত্যেকবারই সব বোর্ড কোশ্চেন হয় মোটামুটি, একটু হাত টু কঠিনও হয়, কিন্তু কুমিল্লা মানে মাঝে মধ্যে আউট অফ দা ওয়ার্ল্ড করে নাকি। ভাইয়া কুমিল্লাতে তো কখনো পরীক্ষা দেয় নাই, বলতে পারলাম না। জি ভাইয়া, অনেক কঠিন। জি ভাইয়া, কঠিন কুমিল্লা অনেক। কুমিল্লা বোর্ডের কেউ আসো বা হচ্ছে যে করছো এর আগে? আছি ভাইয়া। জি ভাইয়া, আছি। আচ্ছা, কোশ্চেন তো ভালোই কঠিন হয়, লাইক অন্তত ওই লেভেলের হিসাবে হচ্ছে যে একটু কঠিন হয়ে যায়। সো আজকে যাও কুমিল্লা বোর্ডের একটা কোশ্চেন দেখবো। আর এর মাঝখানে আবার কিন্তু দুইটা খবর আছে। একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে জাতীয়, আর একটা হচ্ছে যে মানে ইউনিভার্সাল মানে মহাবৈশ্বিক, এবং ওইটা হয়তো তোমরা খেয়াল নাই। ওকে, সো প্রথমটা দিয়ে শুরু করি। মানে জাতীয় জাতীয় পর্যায়ে কি খবর আছে। খবরটা হচ্ছে গিয়ে জানো তো যে গুচ্ছ পরীক্ষা হবে এবারে, যে মোটামুটি ভাবে দেশের অধিকাংশ সরকারি ভার্সিটি গুলো একবারে গুচ্ছ আকারে একটা পরীক্ষা নেবে, ঠিক আছে, এই ফুল 100 মার্কের এমসিকিউ। তো এখন যেটা আমি চিন্তাও করি নাই সেটা হচ্ছে কি যে এই যে কোশ্চেন প্যাটার্নের মধ্যে বাংলা ইংলিশ এগুলা তো থাকবেই, সাথে আর একটা ট্রিভিয়াল জিনিস দিয়ে দিছে, সেটা হচ্ছে আইসিটি। আইসিটি থেকে আই রেকন কত মনে হয় 20 কি 25 সামথিং এরকম ইয়ে 20 মার্ক, থাকবে। 20 মার্ক ভাইয়া, 20 মার্ক। ও সরি, 20 মার্ক। হ্যাঁ, সো 20 মার্কস এর কোশ্চেন থাকবে। তো মোটামুটি ভাবে এখন একটু মানে আমরা সবাই একটু অপ্রস্তুত অবস্থায় পড়ে গেছি নাকি, কারণ সবাই কম বেশি মোটামুটি বাংলা ইংলিশ বা ইয়ে টিয়ে এগুলার ট্রিভিয়াল প্রিপারেশন নিছে, বাট কখনো আইসিটি এভাবে চিন্তা করিনি। এখন আইসিটি হঠাৎ কেন দিয়ে দিল এটা আমিও শিওর না, তবে যেহেতু রিটার্ন তুলে দিছে এখন কোশ্চেনটা আর একটু স্ট্যান্ডার্ড রাখতে হবে, ওই জন্য হয়তো আইসিটি একটা দিয়ে দিছে। এই লজিকেও দিতে পারে যে আইসিটি জিনিসটা কমন। ধরো তুমি ইয়ে পড়ো মানে অ্যাকাউন্ট মানে হচ্ছে যে কি বলা যায়, সায়েন্স আর্টস কমার্স তিনটা পড়ো, তিনটার যে কোনোটাই পড়ো না কেন তোমার আইসিটি হচ্ছে যে কমন, সো ওই জন্য এখান থেকে মনে হয় দিয়ে দিল। এখন আইসিটির কোয়েশ্চেন কিরকম আসবে এইটা আই এম নট শিওর, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কেউই শিওর না। তবে আমার কেন যেন মনে হয় যে নাম্বার সিস্টেম থেকে ভালো পরিমাণে কোশ্চেন আসবে, কারণ নাম্বার সিস্টেম জিনিসটা একটু ভেবে দেখার মতন জিনিস। হ্যাঁ, এখান থেকে কমপ্লিকেশন করলে মোটামুটি ভাবে অ্যাডমিশন টাইমে বেশ একটু টাফ একটা সিচুয়েশন তৈরি করা যায়, সো এখানে একটা। এখন কথা হচ্ছে যে এই যে গুচ্ছ পরীক্ষা যে নিবে, এই গুচ্ছ পরীক্ষা নিয়ে তোমাদের কি মতামত? এই এমসিকিউ কোশ্চেন প্যাটার্ন নিয়ে যে এটা কি আমাদের জন্য ভালো হলো নাকি খারাপ হলো? ভাইয়া দুইটাই আছে, দুই ডাবল রিয়াকশনই আছে। ডাবল কিছু কিছু রিয়াকশন ক্ষেত্রে আছে। ভালো হলো, আবার ভালো তো কিছু কিছু ভালো ক্ষেত্রে তো আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি, উফ অত কষ্ট করে লেখা লাগবে না। এমসিকিউ তে ধরো অপশন থাকলে মোটামুটি কি হয়ে যায়, মনে হয়ে যায়, তাই না, যে ধরো একটা জিনিস চট করে মাথায় আসতেছে না, কিন্তু অপশন গুলো দেখলে মনে পড়ে গেল। হ্যাঁ, সহজ গেল। আর সেকেন্ড কথা হচ্ছে কি যে এমসিকিউ নিয়ে দেখে হচ্ছে যে খুব বড় কোশ্চেন করারও সুযোগ নাই, যে লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর খারাপ যেটা হইতে পারে সেটা হচ্ছে কি যে যেহেতু এমসিকিউ এখন তুমি যত কড়াকড়ি করেই নাও না কেন, হ্যাঁ একটা চান্স থাকে একটু অসৎ অসৎ উপায় অবলম্বন করা, ঠিক আছে, মনে করো চট করে পাশের জনেরটা দেখে হয়তো দুই তিনটা ফোন করে নেওয়া যায় এরকম। সো এই একটা রিস্ক থাকবে। আর সেকেন্ড একটা বড় রিস্ক সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে কারো যদি খারাপ হয় পরীক্ষা, হ্যাঁ, ধরো আগের বারে কি হইতো যে একটা পরীক্ষা খারাপ হইতো, ঠিক ঠিক আছে সমস্যা নেই, পরের একটা ভার্সিটিতে আমি ভালো দিব। এখানে খারাপ করা মানে হচ্ছে যে একেবারে সব ডাউন খেয়ে গেল, মানে কোনো জায়গাতেই হচ্ছে না বা এরকম একটা অবস্থা। আর লাস্টলি আরেকটা পুরাতন দ্বন্দ্ব নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে কি যে মানে সাবজেক্ট বড় নাকি ভার্সিটি বড়, এরকম একটা জিনিস যে আসলে কোনটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে, এইটা নিয়ে খুব আগে থেকে একটা তর্ক বিতর্ক ছিল, এখন এটা আরো বেশি হবে। ওকে, তোমাদের কি মনে হয় ভার্সিটি বড় না সাবজেক্ট বড়? ভাই আমি দুইটাই বড় চাই। দুটাই বড় চাই, নাইস নাইস। আর কেউ?
দুইটাই তো ইম্পর্টেন্ট মনে হয়। ভালো ভার্সিটিও লাগবে, ভালো একটা সাবজেক্টও লাগবে। ভালো ভার্সিটি হলে ভালো একটা সাবজেক্ট হবে। আমার একটা পার্সোনাল মতামত কি জানো, যে ধরো এই যে ভার্সিটি গুলাতে অ্যাডমিশনের আগে কিছুদিন কিছুদিন একটা ওপেন ক্লাসের ব্যবস্থা করে দেওয়া উচিত। ধরো তুমি একটা র্যান্ডম শিক্ষার্থী, হ্যাঁ, তুমি এই ভার্সিটিতে অ্যাডমিট হবা। তো তুমি কি করলা, একদিন গিয়ে মনে করো একটা স্যাম্পল ক্লাস করলা, ঠিক আছে, ধরো একটা সারাদিন ওই ভার্সিটিতে মনে করো কি কি ক্লাস হয় ওই ক্লাস করলা। ধরো এতে করে হয় কি, যে ভার্সিটির ভিতরকার ইনসাইট পাওয়া যায় অনেক, ঠিক আছে, যে মনে করো এমন মনে করো দেখে এরকম মনে হয় না যে হয়তো সরকারি কলেজগুলো অনেক ভালো ভালো করতেছে, কিন্তু আসলে দেখা যায় যে যে যখন আমি অ্যাকচুয়ালি ওখানে পড়তেছি তখন অনেক কিছুতে আমি হতাশ হচ্ছি, যে যে হয়তো টিচিং ব্যবস্থা ভালো না বা সুযোগ সুবিধা ভালো না। সো এরকম ইনসাইটের অনেক বিষয় থাকে যেগুলা হয়তো লোকজন পরে গিয়ে একটু রিগ্রেট করে, যে সেখানে কেন ভর্তি হলাম, আমি ওখানে গেলেই পারতাম, ওখানে হয়তো আরো ভালো ছিল। তো আমার মতে যে এরকম একটা ক্লাস করার সুযোগ দেওয়া উচিত, যে অন্তত একটা দিনের ক্লাস শিক্ষার্থীরা করে দেখুক যে কেমন লাগে বা না লাগে, তাহলে ওইরকম একটা ইনসাইট পাবে আর কি, ভালো। তো যাই হোক। ভাই একটা কোয়েশ্চেন করতাম। হ্যাঁ হ্যাঁ শিওর। হুম, বলো কি কোশ্চেন। স্যার ওই যে গুচ্ছ পরীক্ষায় যে 18টা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নিচ্ছে, ওদের স্যার এ বি সি ইউনিট দেখলাম। স্যার আমরা যে ইউনিট পরিবর্তন করে পরীক্ষা দেবে, এটা এটা কোথায় স্যার? আমরা তো ঘ ইউনিটে, আমরা কি খ ইউনিটে পরীক্ষা দিতে পারবো? ক্ষয় ইউনিটে এখন গুচ্ছ পরীক্ষার ডিটেইলস সম্পর্কে আমার তেমন জানা নাই, ঠিক আছে। ডিটেলস ওরা ভাবে আমি দেখলামও না খবরে, তবে আমার মনে হয় কি, যে ধরো কৃষি আছে না, কৃষি ভার্সিটির গুচ্ছ পরীক্ষা নিলো ওই সিস্টেমে নিবে। ধরো তুমি আগে থেকে তোমার তোমার মনে করো একটা তো পছন্দ ক্রম আছে, তাই না, যে ধরো কোন বিভাগের উপর তুমি কোন বিভাগ বেশি পছন্দ করবা। তো তুমি ওইভাবে করে 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 একটা দিলা, মনে করো একটা লিস্ট দিলা। সো ওই লিস্ট মোতাবেক তোমাকে হয়তো অ্যাসাইন করবে বা এরকম, অন্তত আমার থিওরি ওইটা। আমি এখনো এটা ডিটেল কোনো নিউজ পাইনি। ওইভাবে মনে করো বিভাগ চেঞ্জ স্যার হবে। আমি তো সায়েন্সে, তো আমি তো ইউনিট চেঞ্জ করে পরীক্ষা দিতে চাইছিলাম, কিন্তু সেক্ষেত্রে দেখতেছি যে আমরা ঘ ইউনিট তো নাই কো, আবার আমরা তো এই ইউনিটে পরীক্ষা দিব না, তাহলে আমরা কি করবো? তাহলে ধরো মনে করো ঘ ইউনিটটা তোমার চয়েসের ঊর্ধ্বে রাখলা বা এরকম। আর খুব সম্ভবত মনে হয় কি, যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, তাদের মনে হয় সায়েন্সের জিনিসগুলোর অপশন দিবে না। আর ধরো যারা আর বিভাগ চেঞ্জ কিছু ইউনিট আছে না, ওগুলো হয়তো সবার জন্য ইন জেনারেল একটা রাখলো, এরকম আর কি। অন্তত আমার থিওরি সেটাই। ভাইয়া এবার কি আপনি এই ইউনিটটাকে ভালো করে লক্ষ্য করছেন? এর সাথে আইসিটি, বাংলা, ইংরেজি এই তিনটাও অ্যাড করছে ওজি। হ্যাঁ হ্যাঁ, ওটারই কথা বলতেছিলাম আর কি, যে এই আইসিটি টা অ্যাড করছে। সো যাই হোক, তো আমরা শুরু করে দিই নাকি? তো আজকে এই প্রশ্নটা আমরা দেখবো, আর আরেকটা মনে করো চালাকি দেখবো আর কি, বুঝছো। সো ঠিক আছে, শুরু করে দিই। প্রথমটা হচ্ছে আহ দেখো তো, ক নাম্বার দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে, যে বিসিডি কোড কি। হ্যাঁ, সো বিসিডি কোডের যে সংজ্ঞাটা এখানে লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, কোনো একটা ডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিট সমতুল্য বাইনারির মাধ্যমে প্রকাশ করাই হলো বিসিডি কোড বা বাইনারি কোডের ডেসিমাল, ঠিক আছে। বুঝতে পারছি এই জিনিস? আরেকবার প্লিজ ভাই। হ্যাঁ শিওর। সো একটা ডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে আলাদাভাবে 4 ঘরের বাইনারিতে পরিণত করাটাই হলো বিসিডি কোড, ঠিক আছে। একটা এক্সাম্পল জি ভাই। এক্সাম্পল দেখালে ক্লিয়ার হবে। যেমন 54, ঠিক আছে, 54 এটা একটা ডেসিমাল সংখ্যা। হ্যাঁ, তো এখন বিসিডি কোড করবে কি, এই ডেসিমাল সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ক, এখানে 4 আর 5 এই দুইটা অঙ্ক, এই দুইটাকে কি করবে, 4 ঘরের বাইনারিতে পরিণত করবে। তো 4 ঘরের বাইনারি কি রকম, ধরো ফোর এর বাইনারি হচ্ছে কি, আমি একটা অন্য কালার ইউজ করি, 100, তাই না। আর 4 ঘর করতে হলে কি করলাম, এর সামনে আরেকটা জিরো বসাই দিলাম নাকি। তো হয়ে গেল আমার 4 ঘর। এখন কি করব, এই পাঁচটাকেও মনে করো এরকম কি করব, 4 ঘরের বাইনারিতে পরিণত করবো, অর্থাৎ 101, ঠিক আছে, আর সামনে একটা জিরো বসাই দিলাম।
সো এটাই হচ্ছে আমার 54 এর বিসিডি কোড, ঠিক আছে? 101010100। ওকে, বুঝতে পারছি? জি ভাইয়া। বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ ডেসিমালের প্রত্যেকটা ডিজিটকে বাইনারিতে কোড করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো যে এই বিসিডি আর বাইনারি কি সেম জিনিস? না না ভাইয়া। ভাইয়া, একটু পার্থক্য হ্যাঁ। আছে। না ভাই, হ্যাঁ, ইয়েস। কেন কেন ডিফারেন্ট এরা? কারণ ভাই বিসিডি তে প্রত্যেকটার জন্য মানে দশমিকের প্রত্যেকটার জন্য 4 ঘর করে নিতে হয়, কিন্তু বাইনারিতে কিন্তু 3 ঘর কিংবা 2 ঘর 1 ঘর এরকমও হয়। যেমন 2 এর হচ্ছে 10, কিন্তু বিসিডি তে এটা হবে 0010, এরকম 4 ঘর নিতে হবে দশমিকের জন্য, কিন্তু বিসিডি বাইনারিতে এরকম না। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটু অনেকটা জেনারেলাইজ, ভাইয়া নন পজিশনাল সংখ্যার মতো না? অনেকটা আরেকটু জেনারেল, হ্যাঁ, মানে নন বুঝলাম না। পজিশনাল সংখ্যার মতো না? অনেকটা। এটা বলতে পারো, কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা সংখ্যার রিপ্রেজেন্টেশন আলাদা। হ্যাঁ, এবং এক্স্যাক্টলি তোমার যোগ বিয়োগের নীতি ফলো করে না। ওকে, সো আরেকটু জেনারেলি বললে কি যে বিসিডি হচ্ছে যে জাস্ট একটা এনকোডিং পদ্ধতি, ঠিক আছে? এটা জাস্ট ডেটা সংরক্ষণ রাখার একটা পদ্ধতি। আর বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দেখে বাইনারি ডিজিট গুলা সব ধরনের সংখ্যার নিয়ম গুলান মানবে, যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, বাট বিসিডি এরকম কোনো কিছু মানবে না। ওকে, যদি পার্থক্য বলতে বলে তাহলে এভাবে ধরো বলে দিলাম। ওকে, আমার একটা আচ্ছা, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। এখানে 4-এ যে 0100 আর 5-এ 0101 দিলাম, এটা কিভাবে বুঝবো যে এখানে 0100 এখানে 0101 হবে? আমি বলি, এখানে হয়েছে কি যে নিয়মটা হচ্ছে কি প্রত্যেকটা ডিজিটকে আলাদাভাবে বাইনারি করতে হবে, কিন্তু 4 ঘরের, ঠিক আছে? 4-এর বাইনারি কত? 4-এর বাইনারি হচ্ছে 100, আবার 5-এর বাইনারি হচ্ছে যে 101, তাই না? এখন আমরা কি ভাই করলাম? আরেকবার বলবেন, বুঝি নাই। হ্যাঁ, শিওর। আমাদেরকে প্রত্যেকটা অঙ্ককে আলাদাভাবে বাইনারিতে পরিণত করতে হবে, ঠিক আছে? এখানে 2টা অঙ্ক আছে, 5 আছে, 4 আছে। সো 4-এর বাইনারি হচ্ছে 100, ঠিক আছে? সো আমি দেখো 100 লিখছি প্রথমে। লিখে এখন আমার নিয়মটা হচ্ছে কি, এটাকে 4 ঘরের বানাইতে হবে, ঠিক আছে? সো 4 ঘরের বানানোর জন্য কি সামনে একটা 0 দিয়ে দিলাম। এর মানের কোনো চেঞ্জ হলো না, কিন্তু সংখ্যাটা আমার 4 ঘরের হয়ে গেল আর কি। ওকে, সো 5-এর ক্ষেত্রে তাই 101। এখন 4 ঘরের বানাইতে হবে মানে কি, সামনে একটা 0 দিয়ে দিলাম, ব্যাস। হুম, এই হুম, বুঝতে পেরেছি? জি। ওকে, সো গেল। এখন এখন কথা হচ্ছে যে এইটা তো মনে করো আমার সঠিক সংখ্যা রিপ্রেজেন্টেশন না, তাই না? মানে সঠিক সংখ্যা বলতে কি, যে এটা জাস্ট আমি এনকোডিং করছি, এটা তো সঠিক সংখ্যার একটা ইয়ে না, রিপ্রেজেন্টেশন না। ধরো একটা ডেসিমাল সংখ্যার তো এক্সাক্ট বাইনারি হয় না, তাই না? আচ্ছা, এখন আমাকে এখানে একটা ট্রিক কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কি যে ধরো কোন ক্ষেত্রে আমি এই কাজটা করলে আমার জিনিসটা সঠিক হইতো। মনে করো এমন একটা ক্ষেত্রের কথা বলো যেখানে আমি এই 54 কে ধরো এইভাবে সরাসরি 4 ঘরের বাইনারি করছি, ঠিক আছে? কিন্তু আমার আমার এমনিতে কি হতো, এই বাইনারি মানটা আসলে সঠিক বাইনারি মান না। কিন্তু কোন ক্ষেত্রে এই বাইনারি মানটা সঠিক বাইনারি মান হবে? হেক্সাডেসিমাল। Yes, Hexadecimal। এই তো পারছো, থ্যাংক ইউ। এটা ভালো লাগলো শুনে যে ধরতে পারছো। হ্যাঁ, হেক্সাডেসিমালেও কিন্তু প্রত্যেকটা অঙ্ককে 4 ঘরের ইয়েতে পরিণত করা হয়, তাই না? তো এই 54টা যদি আমার একটা হেক্সাডেসিমাল সংখ্যা হইতো, তাহলে কিন্তু এটা সঠিক বাইনারি রিপ্রেজেন্টেশন হইতো। ওকে, এটা ডেসিমাল বিধায় এটা এরকম না। ওকে, আমাদের কত হয়ে গেল? লেটস মুভ অন টু খ নাম্বার। খ নাম্বার হয়েছে কি, 5 কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। এটা তো আমার নিশ্চয়ই বলে দেওয়া লাগবে না যে এটা কি ধরনের সংখ্যা, বুঝেই গেছো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। হ্যাঁ, এটা ধরো 1 নাম্বারের উত্তরটা দিলা, আর ধরো অনুধাবনমূলকের অংশে লিখলা কি যে আমরা জানি হেক্সাডেসিমালে 1 থেকে 16 পর্যন্ত বা 1 থেকে 16 পর্যন্ত, সরি, 0 থেকে 15 পর্যন্ত অঙ্ক রয়েছে, এবং 10-এর পর থেকে অঙ্কগুলোকে এ বি সি ডি দিয়ে প্রকাশ করা হয়। এখানে 5D তে ডি প্রতীকটা আছে দেখে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। সোজা সাপটা
একটা ব্যাখ্যা, যে যেভাবে লিখো হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছি? কারোর জি কি ভাই, বলছে? বুঝতে পেরেছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন গ নাম্বার। গ নাম্বারে চলে আসবে মনে করো আমাদের একটু মানে জটিলতা। হ্যাঁ, আমি আগে যে কথাটা এখনো বলি, যে এই নাম্বার সিস্টেম থেকে তোমার কঠিন অঙ্ক মানে কঠিন প্রশ্ন দুই রকম ভাবে আসে। কঠিন কোশ্চেনে আইদার তোমার পরিপূরক থাকবে, নয়তো হচ্ছে যে তোমার থাকবে, দশমিক যুক্ত কিছু থাকবে, নয়তো দুটাই থাকবে। ঠিক আছে, এখানে দুটাই আছে। নো ওয়ান্ডার এটা কুমিল্লা বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, এনিওয়েজ, সো দেখো কি বলেছে, উদ্দীপকে আলীর জমি হতে জলিলের জমির ফসল নষ্টের পরিমাণ 2 এর পরিপূরকে বিয়োগ করো। ঠিক আছে, সো দেখো আলীর জমির পরিমাণ কত, 42 অফ 10। ঠিক আছে, আমার আলীর জমির পরিমাণ হচ্ছে 42 অফ 10 বেস। ঠিক আছে, আর কি বলছে, জলিলের জমির পরিমাণ হচ্ছে 110 অফ, এখানে মোটামুটি তোমার দিয়ে দিতে সংখ্যাটা বাইনারিতে দিয়ে দিছে 110 অফ 2। ওকে, এখন কি বলছে যে এই আলীর জমি হতে, অর্থাৎ এই সংখ্যাটা থেকে এই সংখ্যা আমার বিয়োগ করতে হবে। ঠিক আছে, করতে হবে কি 2 এর পরিপূরকে। এখন 2 এর পরিপূরকে যদি আমি করতে চাই, সবার আগে আমাকে অবশ্যই দুটাকেই বাইনারিতে আনতে হবে, নাহলে তো সম্ভবই না, তাই না? এক কাজ করে আমরা আগে 42 কে বাইনারিতে আনি। ঠিক আছে, 40। এখন কোন দশমিকের কোন সংখ্যাকে, অর্থাৎ ডেসিমালের কোন সংখ্যাকে আমি যদি অন্য একটা বেসের সংখ্যায় রূপান্তর করতে চাই, ঠিক আছে, তাহলে আমার নিয়মটা কি? যে সংখ্যাটা দিয়ে বলছি দিয়ে ভাগ করতে হবে। ভাইয়া 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ করব। এখানে 2 দিয়ে ভাগ করব, কারণ এখানে আমার মানে 2 বেসে আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। হ্যাঁ, বাইনারিতে নিতে হলে 2 দিয়ে ভাগ দিতে হবে, অক্টাল নিতে হলে 8 দিয়ে তবে ভাগ জেনারেল দিতে নিয়ম হবে। হচ্ছে যে বেসে পরিণত করবা সে বেস দিয়ে ভাগ দিতে হবে পর্যায়ক্রমিক ভাবে, এবং প্রত্যেক ধাপের ভাগশেষ গুলা লিখতে হবে। ঠিক আছে, সো এখন আমরা 2 দিয়ে ভাগ করি। ওকে, সো 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে 21 দুগুণা 42। হ্যাঁ, আর ভাগশেষ থাকে আমার কত, 0, তাই না? তারপর আবার 2 দিয়ে ভাগ করো, 10 দুগুণা 20, তাই না? ভাগফল থাকে, সরি ভাগশেষ থাকে হচ্ছে 1। ওকে, আবার আবার 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণা 10, আর ভাগশেষ থাকে 0। আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করবো কি, 2 দুগুণা 4। হ্যাঁ, 2 আর ভাগশেষ থাকলো 1, তাই না? আবার 2 দিয়ে ভাগ করো, তো 2 1 2, তাই না? আর ভাগশেষ থাকলো 0। ওকে, আর আমাদের ভাগ করার কোনো কিছু নাই, জাস্ট কজ ধরো আমাদের ভাজ্যটা ভাজকের থেকে ছোট হয়ে গেছে। ওকে, এখন 5 দুগুণে 10, হুম 0 হয়তো 0 দিয়ে ভাগ করলে আর কি, বাট 0 দিয়ে ভাগ করা, আবার দ্বিতীয় দিই। হ্যাঁ 0 দিয়ে ভাগ করাটা সার্টিফাইড না দেয়। তুমি যদি ওই ধাপটা করতেছো করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, সো এখন আমরা কি করব, নিচ থেকে উপরে সংখ্যাগুলা লিখে দিব। সো নিচ থেকে উপরে আমার সংখ্যাটা লিখলে কি হয়, বাইনারিতে 1 0 1 0 1, আর লাস্টে একটা 0, তাই না? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। সো এটা হচ্ছে আমার 42 এর বাইনারি রিপ্রেজেন্টেশন, তাই না? হ্যাঁ, দেখো এখন আমাদের কি করতে হবে, যে এইটা থেকে এটা বিয়োগ দিতে হবে, কিন্তু 2 এর পরিপূরকে। ঠিক আছে, সো এখন 2 এর পরিপূরকের নিয়ম কি? 2 এর পরিপূরকে বিয়োগের আমরা বিয়োগ ভাই করব। প্রথমে 1 এর পরিপূরক, তারপরে 1 যোগ। আচ্ছা, করতেছি। তার আগে মানে বিয়োগের জন্য একটু আগে থেকে একটু রেডি করাইতে হয় কিছু জিনিস। 1 0 1 0 1 0। সো প্রথম নিয়মটা কি, যে এর মধ্যে যে সব থেকে বড় যে সংখ্যাটা, হ্যাঁ
সব থেকে বড় সংখ্যাটার সামনে একটা সাইন বিট ধরতে হয়। ঠিক আছে, আমি সাইন বিটটাকে লাল দিলাম। লাল দিয়ে দেখো 1, যেহেতু এটা এবং সব থেকে বড় সংখ্যা বলতে কি যে মানে আকারের দিক থেকে সব থেকে বড়, এখানে আকারের দিক থেকে সব থেকে বড় সংখ্যা হচ্ছে এটাই, অর্থাৎ 42। সো লিখে ফেলো 1 0 1 0 1 0, 1 2 3 4 5 6। ওকে, তারপর নেক্সট কি করব, যে এটা বসানোর পর দুইটা সংখ্যাকে আমরা সমান দৈর্ঘ্যের করব, অর্থাৎ এই 1 1 0 কেও এই 7 দৈর্ঘ্যের করব। এটার দৈর্ঘ্য যেহেতু 7, সামনে অবশ্যই আমাদের ইয়েটা অটুট থাকবে, সাইন বিটটা। সো 0, এখন এই 1 1 0 আগে লিখি আমি 1 1 0, আর মনে করো বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে পূরণ করি, তাই না? ওকে, গেল। এখন আমরা কি করব, যে সংখ্যাটাকে বিয়োগ করব, এখানে আমরা বিয়োগ করতেছি 110 কে, 110 বলাটা ঠিক না, 1 1 0 কে। ওকে, সো যেটাকে বিয়োগ করব সেটা 2 এর পরিপূরক করব। সো 2 এর পরিপূরকের জন্য আগে 1 এর পরিপূরক করি, তারপর ওটার সাথে 1 যোগ করি। এটা 2 এর পরিপূরক কি হবে, আমি প্রথমে 1 এর পরিপূরক 1টা লিখে দেই। 1 1 1, তারপর 1 1 1 0 0 1। বুঝলা তো কেমন কেমন করে করলাম? এটা 1 এর পরিপূরক, হ্যাঁ, ওয়ান্স, এটা হচ্ছে 1 এর পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, তারপর এটার সাথে জাস্ট 1 যোগ করো। 1 যোগ করলে আমার অ্যান্সার কত হয়? 1, সরি আমি 1 1 1 1 0 1 0। বুঝতে পারছি কি করলাম এখানে? এটা হচ্ছে আমার 2 এর পরিপূরক, কমপ্লিমেন্ট। ওকে, ভাইয়া 8 বিট পূরণ করতে হয় না? নট এক্স্যাক্টলি। তোমাকে যদি বলে যে অমুক বিট রেজিস্টার দিয়ে দেখাও, তাহলে তুমি 8 বিট বা 16 বিট বা যত বিট তোমাকে পূরণ করতে বলে করবা। ঠিক আছে, আদার দেন দ্যাট এটা পূরণ করার অ্যাকচুয়ালি দরকার নেই। জাস্ট সামনে একটা মানে সাইন বিট ধরে নিলেই তোমার এনাফ। ওকে, এটা মানে আমিও আগে মনে করতাম যে হয়তো 8টা ঘর পূরণ করা লাগতো, আসলে না, লাগে না। ওকে, তোমাকে যদি ইনকেস যদি উল্লেখ করে যে অমুক বিট রেজিস্টার দিয়ে করো, তখন করো। আদার দেন দ্যাট অত কষ্ট কে করে? 8টা সংখ্যা যোগ করা এমনি অনেক কষ্ট। সো যাই হোক, এই পর্যন্ত তো প্রসেসটা বুঝলাম, 1 এর 2 এর পরিপূরক করবো, যেটা আমরা বিয়োগ করবো। সো ঠিক আছে, এখন কি করব, এই 2 এর পরিপূরকটা আর হচ্ছে আমার মূল সংখ্যাটা হচ্ছে যোগ করব। ঠিক আছে, যোগ করার পর আমাদের পরের অবজারভেশনটা শুরু হয়। ঠিক আছে, আমরা যোগ করি 0 1 0 1 0 1 0, 1 2 3 4 5 6 গেল। তারপর আমরা কি করব, এই দ্বিতীয় সংখ্যাটা লিখি, আমি সবগুলো সমান করে লিখি 1 1 1 1 0 1 0। ওকে, এখন আমরা কি করব, এই দুটা যোগ করব। ঠিক আছে, সো যোগ করি। যোগ করার নিয়মটা কি, যে আমরা বাইনারি আমরা ডেসিমালের মতন করে যোগ করব, কিন্তু লেখার সময় বাইনারিতে লিখবো, আমরা যেটা ক্লাসে দেখছিলাম। সো 0 + 0 হয় 0। ওকে, সো এখন 1 + 1, 1 + 1 মানে হয় হচ্ছে যে 2, 2 মানে কত? 1 0, তাই না? সো 1 0 0টা বসবে, আমার হাতে থাকবে হচ্ছে 1। ওকে, সো একটা এখানে যোগ হবে, যোগ হয়ে হবে হচ্ছে 1। ওকে, তারপর এই ধাপে আসো, আবার সেম জিনিস হবে 1 + 1 2, 2 মানে কত? 1 0, সো 1 0 0টা বসলো, হাতে থাকে 1, এই একটা এই ধাপে আবার যোগ হবে, যোগ হয়ে কত হয়? আবার 1 0 হয়। আবার হাতে থাকতেছে 1, এবারের একটা কি হবে? এর সাথে যোগ হবে, একের সাথে 1 যোগ করলে 2, 3 3 মানে কত? মানে বুঝতেছো তো, আগের ধাপের একটা সেখানে যোগ হলো,
তারপর 2 একের সাথে এক যোগ করলে 2, 11 আর 3 মানে হচ্ছে 1 1। 11 বলাটা ঠিক না আসলে, কারণ এটা ডেসিমাল কলিং পদ্ধতি আর কি। যাক, সো গেল 1 1 এর 1টা বসলো, হাতে আমার থাকতেছে আবার 1। সো এখন এই 1টা আবার এই জায়গায় যোগ হবে, 1 + 1 যোগ করলে কত হয়? 0। 1 0 1 + 1 1 0। হ্যাঁ, সো সো 1 0 0টা লিখলাম, আমার হাতে থাকতেছে হচ্ছে যে 1। কিন্তু একটা, কিন্তু এখানে আমার কি খেয়াল করব, যে কখনো যদি কোনো বিট আমার সাইন বিটের বাইরে চলে যায়, যেমন এখানে এই 1টা আমার সাইন বিটের বাইরে চলে যাবে, যদি আমি 1টা এখানে লিখি তাহলে আমরা সেটা লিখবো না। ঠিক আছে, তাই এই পর্যন্তই আমরা করলাম। বুঝতে পারছি এখানে জি ভাই। কোন জিনিসটা করতে হবে, যে সাইন বিটের বাইরে গেলে লিখবো না, গেল। ওকে, সো এটা আসলে হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, ভাইয়া আগে যে সাইন বিট 0 ধরছেন সব সময় কি ওখানে 0ই ধরা লাগবে? হুম, মানে বুঝলাম না। ভাইয়া প্রথমে যে একের পরিপূরক করলেন তার আগে ওই যে 0 সাইন বিট ধরছেন, এই জায়গায় কি হ্যাঁ, সব সময় সাইন বিট 0ই ধরা লাগবে? অরিজিনালি ইয়েস। হ্যাঁ, প্রথম প্রথম তুমি দুটা সংখ্যাকেই পজিটিভ সংখ্যা হিসেবে বিবেচনা করতেছো। ঠিক আছে, সো পজিটিভ সংখ্যা মানে কি, যে সাইন বিটের মান হবে হচ্ছে 0। নেগেটিভ সংখ্যা মানে কি, সাইন বিটের মান হচ্ছে 1। তুমি যখন 1 বা 2 এর পরিপূরক করো, যেমন এখানে 2 এর পরিপূরক করতেছো, তুমি তখন এসেনশিয়ালি সংখ্যাটাকে একটা মনে করো নেগেটিভ সংখ্যার মধ্যে নিয়ে আসো। ঠিক আছে, এই জন্য তুমি যখন 1 এর পরিপূরক করবা বা 2 এর পরিপূরক করবা, সবসময় সাইন বিটের মানটা হচ্ছে 1 হয়ে থাকবে। ওকে, বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তো এখন আমরা কি দেখবো, যে যে এই হচ্ছে, তো এখন এটা হচ্ছে আমাদের যোগফল। এখন আমরা দেখব যে যোগফলে সাইন বিটের মান 0 নাকি 1। ঠিক আছে, যদি যদি আমার সাইন বিটের মান হচ্ছে যে 0 হয়, হ্যাঁ, যেমন এখানে হয়েছে, তখন যেটা যেটা পেয়েছি ওটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সাইন মানে হচ্ছে যে এটাই হবে হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, এটাকে তুমি এখন ইচ্ছা করলে ইয়ে করতে পারো, মানে ডেসিমেলে পরিণত করতে পারো। প্রশ্নে বলেছে আমাদের প্রশ্নে বলেছে কি, যে ফসল নষ্টের পরিমাণ 2 এর পরিপূরকে বিয়োগ করো। ঠিক আছে, তো তুমি এটা 2 এর পরিপূরকে বিয়োগ করলা। ওকে, তো অ্যান্সার লিখে দিতে পারো, এটাই হচ্ছে যে আমার ফসল নষ্টের পরিমাণ। হ্যাঁ, বা আরেকটু যদি লিখতে চাও, তাহলে এটাকে ধরো ডেসিমেলে তুমি কনভার্ট করতে পারো। ঠিক আছে, ডেসিমেলে কনভার্ট করার নিয়ম তো আমরা সবাই জানি, জানি না? জানি ভাইয়া। ওকে, ওই কি করবো? একটু বলে দেন ভাইয়া, আচ্ছা, তাও করে দিই। আমি নিউ তো। ওকে, নো প্রবলেম, সত্যি। নো প্রবলেম। আচ্ছা, তো 0, তো 0 মানে কত এখন? আম, এখন মনে করো যে কোনো বেস থেকে ডেসিমেলে, সরি, যে কোনো বেস থেকে ডেসিমেলে কনভার্ট করার নিয়মটা কি, যে ওই প্রত্যেকটা অঙ্ককে ওই বেসের স্থানীয় মান দিয়ে গুণ করে সবগুলো গুণফল যোগ করব। সো এখানে 0 ইন্টু, যেহেতু এখানে বেস হচ্ছে 2, সো 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0 কেন? ওয়েল, কারণ এখানে এটা হচ্ছে প্রথম ঘরে পাওয়ার সময় 0 হয়। আমরা এককের ঘর পড়ছি না, একক, দশক, শতক। হ্যাঁ, 10 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2। হ্যাঁ, সো এখানে যেহেতু বেসটা হচ্ছে 10 না 2, তাই আমরা 2 দিয়ে ইয়ে করলাম। ঠিক আছে, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্থানীয় মান। মোট কথা, তুমি দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বারের যেরকম স্থানীয় মান লিখতে, এখানেও সেই জিনিসটা করবা। ঠিক আছে, সো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, তারপর এটা এটা মোটামুটি সহজে হবে, তোমার খুব বেশি কিছু ইয়ে করা লাগবে না। 1 ইন্টু 2 স্কোয়ার। ঠিক আছে, তারপর এটা হবে হচ্ছে কি, যে বলো কত হবে? 0 into 3 2 টু cube. দি পাওয়ার 3। ঠিক আছে, মানে কিছু একদম কি যেন দশমিকের যেরকম আমরা ডেসিমালের স্থানীয় মান লিখতাম ওইরকম। ঠিক আছে, 0 ইন্টু 2 to the 2 power 4. 2 টু দি পাওয়ার 4
0 into 2 কিউব। 0 নাকি এটা 1 হবে? 1 ইন্টু 1 into 2 to the power 5। 2 টু দি পাওয়ার 5, তাই না? পরেরটা আমাদের না করলেও চলবে। তাও করি নাও, যেহেতু আলটিমেটলি 0ই। সো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 6। এখানে আমাদের ক্যালকুলেশনটা মোটামুটি সহজ। আমার জাস্ট এইটা আর এইটা যোগ করলেই হয়ে যাচ্ছে, বাকি সবগুলোর মান তো এমনি 0 আসবে। সো 4 প্লাস 2 টু দি পাওয়ার 5 কত হয় আমার? 36। 36 অফ বেস 10, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এটা হচ্ছে তাদের মনে করো ক্ষয়ক্ষতির পার্থক্য, মানে 36 সেক্টরের পার্থক্য আর কি। 2 to the power 5। 2 টু দি পাওয়ার 5 হচ্ছে ভাইয়া 30। একটা কথা ছিল। ভাইয়া এভাবে যদি আমি না করি, আমি যদি মানে লাইন অনুযায়ী করি তাহলে কি হবে? অ্যান্সার ঠিক আসলেই হইলো। জি ভাই। ওকে, ইট ডাজন্ট ম্যাটার 2 তুমি to the যেভাবে power করো না 2 কেন। আর 2 to the power 5 কেন নিচ্ছে? হ্যাঁ, 2 to the power 4 আর 2 to the power 5 কেন নেওয়া হলো? 2 টু দি পাওয়ার 4 নেই তো। এই সরি, 2 to the power 2 মানে 2 স্কয়ার, আর 2 to the power 5 কেন নেওয়া হচ্ছে? বাকিগুলো 0 হয়ে যায় না? ধরো নিয়মটা হচ্ছে কি যে সবগুলো যোগ করবো আমি, ঠিক আছে, কিন্তু এগুলা দেখো 0 হয়ে যাচ্ছে, সো ওগুলাকে কাউন্ট করা না করা সেম। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, বাই এনি চান্স যদি এই সাইন বিটের মানটা 1 আসতো, তখন কি করতে হতো? এই পুরো সংখ্যাটার আবার 2 এর পরিবর্তন করতে হতো, তখন আমরা পাইতাম অ্যান্সারটা, ঠিক আছে। কিন্তু তখন অ্যান্সারের সামনে একটা মাইনাস চিহ্ন বসতো, কারণ হচ্ছে যে কারণ ওই সংখ্যাটা আলটিমেটলি একটা মাইনাস সংখ্যাই হইতো, ঠিক আছে। এটা বুঝতে পারছি আমাদের এখানে কি করতে চাই। বেসিক্যালি এখানে হচ্ছে কি, এখানে আমাদেরকে পরপর দুইটা কাজ করায় নিল। একটা হচ্ছে যে প্রথমত এক বেস থেকে অন্য বেসে কনভার্ট করে নিল, আর সেকেন্ড হচ্ছে গিয়ে কি এই 2 এর পরিপূরক করায় নিল, ঠিক আছে। এটাই হচ্ছে যা জটিলতা। ওকে, আর যে আর তবে তবে এই টাইপের অঙ্কের সুবিধা কি জানো, তোমাকে কখনোই দশমিক যুক্ত কিছু দিবে না, এটা কনফার্ম থাকো। হ্যাঁ, তোমাকে যখনই পরিপূরক দিয়ে কিছু করতে বলবে, ওখানে দশমিক ওয়ালা কিছু দিবে না। ওকে, আর এজন্য একটা সুবিধা কি জানো, যে তুমি ক্যালকুলেটর ইউজ করে ক্রস চেক করতে পারবা, ঠিক আছে। ক্যালকুলেটরে করতে পারো না? জি। সো ক্যালকুলেটরে ক্রস চেক করতে পারো, বুঝছো। সো কি স্যাররাও পারবো? এই জিনিস জানে, এজন্য স্যাররা মাঝে মধ্যে আর একটু চালাকি করেন, ঠিক আছে। ওই চালাকিটা আমরা দেখবো নি। ভাইয়া এখানে তো 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগফল বের করতে বলছে। এখন কি আমাদেরকে 36 আবার দশমিকে নিয়ে বের করে দেখাতে হবে? বিয়োগ এখন এটা তুমি এভাবে লিখে, যদি টাইম কম থাকে তাহলে এভাবে লিখে দিতে পারো যে এটাই হবে হচ্ছে যে তাদের ইয়ের পার্থক্য, ঠিক আছে। তোমার অ্যান্সার কিন্তু ঠিকই আছে, এবং যা চাইছে বেসিক্যালি তুমি তাই বলেই দিছো। সো ওটাতে নাম্বার পেয়ে যাবা, নো প্রবলেম। বাট যদি সময় একটু বেশি থাকে, মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমার তো সব শেষ, এটা একটু কনভার্ট করেই দিই, তখন দিতে পারো, দিলা না হয়। হুম, ওকে ভাইয়া। আচ্ছা, এখন আমরা আমাদের ঘ নাম্বারে চলে যাই। সো আগে ঘ নাম্বারে আমাদের পুরো প্রসেসটা কি আমরা বুঝতে পারছি? কারণ কি কোথাও কোনো সমস্যা আছে? ভাইয়া কোশ্চেনটা একটু দেখি। হ্যাঁ, শিওর। ভাই এই জায়গায় 36 তো 10110 এর পরিপূরক বের করলেন না? পরিপূরক বের করে ওটার ডেসিমাল নাম্বার বের করছেন। অ্যাকচুয়ালি কি করছি যে 110 পরিপূরক বের করছি, ঠিক আছে। বের করে মনে করো মূল সংখ্যাটার সাথে যোগ করছি, এইটার সাথে যোগ করছি, যোগ করার ফলে কি হলো, আমি আলটিমেটলি জিনিসটা বিয়োগ করছি। সো বিয়োগ করার ফলে আমি 36 পাইছি, এটা আমার অ্যাকচুয়ালি বিয়োগ ফল। ওকে, 110 বাইনারি মানে ডেসিমাল না, ঠিক আছে। ভাইয়া দশমিক চিহ্নযুক্ত সংখ্যা মনে হয় টুস কমপ্লেন্ট করা যায় না, তাই না? তাই, কিন্তু ওই প্রসেস আরো একটু জটিলতা আছে, ঠিক আছে। আর করা যায় না এটা বললে ভুল হবে, কজ হচ্ছে যে তোমার কম্পিউটার তো এই জিনিসটা করে আসতেছে বহু বছর ধরে, তাই না। কম্পিউটার তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে ভালোই কাজ করতে পারে, যদিও অ্যাকুরেটলি না, কিন্তু পারে। এটা তো জানো যে কম্পিউটার ফ্লোটিং পয়েন্ট নাম্বারে খুবই দুর্বল, না নাহলে আজকে জানলা, সমস্যা নেই।
এটার মেইন কারণটাই হচ্ছে কি যে আমরা যত সহজে একটা সংখ্যাকে বাইনারিতে পরিণত করতে পারি, ঠিক আছে, একটা ধরো পূর্ণ সংখ্যাকে, দশমিক সংখ্যাকে কিন্তু অত সহজে করা যায় না। দশমিক সংখ্যা ধরো একটা খুব সাধারণ একটা সংখ্যা আছে, যেমন ধরো 0.456, ধরো আমি কথার কথা বললাম, এটা ধরো বাইনারি, এটা ধরো ডেসিমেলের সুন্দর একটা সংখ্যা, আমরা চটচট করে যোগ বিয়োগ করে ফেলতে পারছি। কিন্তু দেখা যাচ্ছে কি যে তুমি যখন এটাকে বাইনারিতে করতেছো, তখন মনে করো শেষই হচ্ছে না, ধরো 101010 আসতেই আছে। সো একটা পর্যায়ে গিয়ে তো তোমাকে থামতে হবে। সো একটা পর্যায়ে গিয়ে ধরো তুমি থামলা, কিন্তু থামার ফলে কি হলো, তুমি অ্যাকিউরেট রেজাল্টটা পাইলা না, একদম পয়েন্ট টু পয়েন্ট অ্যাকিউরেট যেটা, ওটা পাইলা না। সো তখন মানে একটু কমপ্লিকেশনস হয়। হ্যাঁ, সমস্যা নেই, পরে তোমরা এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে আরো কাহিনী দেখবা এসিতে যদি পড়ো। তো আচ্ছা, হয়ে গেল। এখন নাম্বার নাম্বার কি বলছে, যে জমিল ও হাসিবের মধ্যে কার ফসলের ক্ষতি বেশি হয়েছে এবং কত। ওকে, বিশ্লেষণ পূর্বক মতামত দাও। এখন এখানে একটা তোমাদের জিনিস বলি, যে কখনো যদি দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে বলে, হ্যাঁ, যদি স্পেসিফিকলি না বলে যে ধরো 2 এর পরিপূরক দিয়ে করো, তাহলে বাইনারিতে এনে অত কাহিনী করার দরকার নেই। তুমি যদি ডেসিমেল দিয়েও বিয়োগফলটা দেখো তাও চলবে, ঠিক আছে, অত কষ্ট কে করে। আচ্ছা, তো দেখে নেই এখন আমাদের জমিল আর হাসিবের কাহিনী কি। তো এখানে দেখতে পাচ্ছি কি, আম, জমিলের হচ্ছে যে 253.2, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এত হেক্টর। আর এই দিক হাসিবের হচ্ছে E3.2, অর্থাৎ 16। ওকে, সো বলছি যে কার ফসলের ক্ষতি বেশি হয়েছে এবং কত। ওকে, এখন বেশি আর কম, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা দেখানোর প্রথম নিয়ম হচ্ছে কি যে দুইটা সংখ্যাকেই মানে সেম বেসে আনতে হবে, ঠিক আছে। এখানে একটা 8 আছে, একটা 16 বেস আছে। ওকে, দশমিকে নিলে হবে না ভাইয়া? হ্যাঁ হবে, নো প্রবলেম, তুমি ইচ্ছা করলে বাইনারিতেও করতে পারো। হ্যাঁ, তারপর তখন কমপ্লিট আবার করে ফেলছি। হুম কিছু বলতে নিচ্ছিলে, আমি ইন্টারাপ্ট করলাম মনে হয়। বললাম ভাইয়া করে ফেলছি। ও, তা তো ভালোই হলো। এখন যেটা বলতেছিলাম যে ওই তো বাইনারিতে এক্সপ্লিসিটলি যদি না বলে তাহলে ওভাবে করার দরকার নাই, তুমি একভাবে করলেই হলো। হ্যাঁ, এমনিতে বাইনারিতে কমপ্লিমেন্ট বা এই যে কনভার্সন একটু ঝামেলা আছে, তার তুলনায় আমরা ডেসিমেলে মনে করো খুব সহজে যোগ বিয়োগ করে ফেলতে পারি। ওকে, এখন জমির জমির পরিমাণ কত হচ্ছে যে 253.8, ঠিক আছে। সো এটা অক্টালে আছে। এখন আমাদের এটা ডেসিমেলে করলে সুবিধা, সো চলো ডেসিমেলে করে ফেলি। তো সেম নিয়ম, আমরা যেভাবে বাইনারিকে ডেসিমেলে পরিণত করলাম, ঠিক সেম নিয়ম, খালি এখানে 8 বেসের স্থানীয় মান দিয়ে করতে হবে, তাই না। আর এখানে আরেকটা বোঝার বিষয় হচ্ছে কি, এখানে দশমিক বিন্দু আছে, ঠিক আছে। ধরো দশমিক বিন্দুর বাম সাইডে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের মনে করো পাওয়ারটা কিভাবে বাড়ে, 0 1 2 এই সিকোয়েন্সে, তাই না। যদি তুমি দশমিক বিন্দুর থেকে ডানে যাও, অর্থাৎ দশমিক সংখ্যা যাও, তখন আমার পাওয়ার সিকোয়েন্সটা এইভাবে যায়, -1 -2 -3 অ্যান্ড সো অন। ওকে, বুঝতে পারছি। ভাইয়া এখানে দশমিকের পরে 8 না তো 2। টু হচ্ছে না। সরি, সিলি মিস্টেক্স। ওকে, সো বুঝতে পারছি যে পাওয়ারের এটা কিভাবে হয় সিকোয়েন্সটা। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো আমরা করে ফেলি, চলো। সো এইটা আমার কত হবে, আমি একটু জুম করি। সো 2 ইন্টু কত, এখানে বেস হচ্ছে আমার 8, 8 টু দি পাওয়ার কত হবে, -1। 8 স্কয়ার। ও, এটার জন্য হ্যাঁ -1। -1 কেন, কারণ এটা দশমিক বিন্দু ডান সাইডে, হ্যাঁ, এটা খেয়াল করে কিন্তু। তারপর এখানে হচ্ছে 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0। ওকে, তারপর এখানে 3 ইন্টু 8 স্কয়ার, হ্যাঁ, আর লাস্ট এখানে 2 ইন্টু 8 কিউব। সরি, এটা আমি একটু মনে হয় ভুল করে ফেললাম, সরি, এটা হচ্ছে যে 8 টু দি পাওয়ার 1, যেহেতু এখানে পাওয়ার আছে 1। আর আর এখানে আরেকটাও ভুল করছি,
কি আশ্চর্য। ওকে, সো এটা এখানে হবে 5। ওকে, আর সবার আছে 2 ইন্টু 8 স্কয়ার। ওকে, বুঝতে পারছি সিকোয়েন্স? এই জি ভাই। এখন মনে করো সোজাসুজি ভাবে এই পুরা জিনিসটা ক্যালকুলেটরে তুলে তুমি গুণ করে দিতে পারো। হ্যাঁ, 2 ইন্টু 8 টু দি পাওয়ার -1। কেউ করছো কি? একজন তো মনে করছো। অ্যান্সার কত আসে? ওয়ান 173.25। 173। আমার তো 171 আসছে। আরেকবার আমি তুলি ঠিক মতো দেখি তো। 2 ইন্টু 8 ইনভার্ট প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস ভাইয়া 171 তো আছে। হ্যাঁ, 2 ইন্টু 8। ও ভাইয়া আমার প্রশ্ন হ্যাঁ, দেখতে ভুল হয়েছিল, আমি 5 এর জায়গায় 3 দেখছি। হয়তো এটা অনেকটু মিস্টেক হয়ে গেছিল হয়তো। এটা হবে 171.25। এটা কি হবে আমার? ডেসিমাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, 10 গেল। এখন কি দেখতে পাবেন? হাসিবের 3 তো একটা কালি ইউজ করি। হাসিবের আমার জমির পরিমাণ হচ্ছে ই, আমি জুম করি, E3. তাই না? তো এবারও আমরা সেম জিনিস করে যাব ডেসিমাল রিপ্রেজেন্টেশনের জন্য। এবারে বেস যেহেতু 16 হেক্সাডেসিমালে, আমরা 16 দিয়ে করবো। সো 2 ইন্টু 16 ইনভার্ট, তাই না? তারপর এই দিক হচ্ছে যে 3 ইন্টু 16 টু দি পাওয়ার 0। তারপর হচ্ছে 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1। সরি, 3 না তো, এখানে ই আছে, এ বি সি ডি ই। সো 14 আই গেস। হ্যাঁ 14। 14 14 কেন? কারণ ই এর ডেসিমাল মান হচ্ছে 14 ইন্টু 16 টু দি পাওয়ার 1। সো করে ফেলি এটা আমরা। 2 ইন্টু 16 ইনভার্ট প্লাস 3 প্লাস 14 ইন্টু 16। সো তারপর কি হবে? 227.125। এটা হচ্ছে এই সংখ্যার ডেসিমাল রিপ্রেজেন্টেশন। তো এখন আমরা এখান থেকে দেখে বুঝতেই পারছি যে কার জমির পরিমাণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। হাসিবের, যেহেতু ওর বেশি আসছে। আর কত বেশি আসছে এটা আমরা দেখাই দিতে পারবো না, জাস্ট সহজভাবে যদি আমরা বিয়োগ করে দিই। হ্যাঁ, এই বিয়োগ করার মধ্যে তো আর কোনো কিছু জটিলতা নেই, আমাদের দশমিকের বিয়োগ। বুঝতে পারছি। তারপর এখান থেকে বলে দিলা যে কার জমির বেশি, কত বেশি, শেষ। হ্যাঁ, ইনফ্যাক্ট তুমি বলতে পারো যে এখানে ঘর নাম্বার কোশ্চেনটাই হচ্ছে তুলনামূলক। ভাই 84 আসে তো আমার। দেখো ঠিক মতন তুলছো কিনা। 84 2 to 4। ওকে 2 ইন্টু 16 ইনভার্ট। আমিও ক্রস চেক করি, সমস্যা নেই। প্লাস 3 প্লাস হচ্ছে যে 14 ইন্টু 16। আমার তো 2 to 7ই আসে, ভুল তুলছো মনে হয়। জি ভাই ঠিকই আছে, 2 to 7ই আছে। একটু সাবধানে তুলিও আর কি। ক্যালকুলেটরে অনেক সময় হয় কি যে পাওয়ার টাওয়ারের হয়তো ব্র্যাকেট ঠিক মতো না দেওয়ার জন্য একটু ভুল ভাবা, একটু সাবধানে। ওকে, গেল। সো আমার ঘর নাম্বারও শেষ হয়ে গেল। ওকে, সো এই ছিল হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, ধরো এখন কোশ্চেন কিন্তু মোটামুটি ভাবে মানে খুব এক্সট্রাভিগেন্ট যে কঠিন তাও না, আমাদের পড়ার মধ্যেই ছিল। এখানে যে লিমিটিং ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে যে এক্সামের স্ট্রেস। ঠিক আছে, যে হ্যাঁ হ্যাঁ এতগুলান বাকি আছে, এত কম টাইম, এত তাড়াতাড়ি লিখতে হবে, তার উপর আবার মনে করো পাশা থেকে বা পিছন থেকে দোস্ত দোস্ত 3-এর 2 একটু দেখা মানে এগুলা মাথার মধ্যে তখন চলে। তো
যার ফলে হয় কি যে তুমি তোমার মানে সর্বোচ্চ পাওয়ারটা দিতে পারো না। হ্যাঁ, দেখা যায় যে এগুলার টেনশনে তোমার নিজের পাওয়ারটা নিজেই লিমিটিং হয়ে আছে। অনেক সময় দেখা যায় যে মানে পারা জিনিসও ভুল করে দিয়ে আসছে এরকম। ওকে, সো এটাই আর কি। আদার দেন দ্যাট তোমাদের এটার থেকে ঊর্ধ্বে আর কোনো মানে খুব বেশি যে কঠিন কোশ্চেন করবে তাও না। ওকে, আর এই সি প্রোগ্রামিং এ এরকম একটু জটিল কোশ্চেন হয়, আদার দেন দ্যাট সব ট্রিভিয়াল। ওকে, সো এই গেল আমাদের কোশ্চেন। এখন কারোর সমস্যা আছে কোনো কোনো কিছুতে? আর চিনা ভাইয়া সমস্যা নেই। তো এখন না তোমাদেরকে একটা ইয়ের কথা না বলি, ভাইয়া ঠিক আছে। তোমাদেরকে একটা ট্রিকের কথা বলি, ঠিক আছে? মনে করো তো একটা আমি সংখ্যা লিখি, ঠিক আছে? কত যেন 3840, এটা আমি ডেসিমাল সংখ্যায় লিখতেছি। হ্যাঁ, বিরোধ বাজে হইলো ইন্টু 2160, 2160, ঠিক আছে? আচ্ছা, আমরা এটার জিনিসপত্র দেখার আগে কেউ একজন আমাকে বলো তো যে এই সংখ্যাটা আমরা কই দেখছি, এই সংখ্যাটা কি প্রকাশ করে? বলতে পারলে বুঝবো যে সে আসলে মানে এই টেকনোলজি সম্পর্কে খুব অবগত আছে, জিনিসপত্র খুব লক্ষ্য করে। এই ধরনের জিনিস তো মনে হয় মেগাপিক্সেল, ক্যামেরাতে ঠিক আছে, বাট মেগাপিক্সেল। এই স্পেসিফিক সংখ্যাটার আরেক জায়গায় ইউজ আছে। এনিওয়ান? রেজুলেশন নাকি? হ্যাঁ, রেজলিউশন ধরছো। এটা আরেকটু স্পেসিফিকলি বললে 4K আছে না, 4K রেজলিউশন, 3840 x 2160 পিক্সেল, ঠিক আছে? এটা হচ্ছে 4K রেজলিউশন। আর তুমি যদি 2K আই গেস হচ্ছে যে 2560 × 1440। ওকে, তো এটা হচ্ছে 4K। ওকে, সো দুইটা সুন্দর দশমিক সংখ্যা আছে। এখন ধরো তোমাকে বলা হলো কি যে এটা ইয়ে করতে, ঠিক আছে, এটার বাইনারি করতে, ঠিক আছে? তো তোমার কাছে সময় কম, তোমার কাছে ক্যালকুলেটর আছে, তো তুমি ক্যালকুলেটর বের করলা। আচ্ছা, এক কাজ করো তো, আমাকে ক্যালকুলেটর দিয়ে এটার ইয়েটা জানাও তো, বাইনারি কত হয় ক্যালকুলেটর ইউজ করে। 2160 লিখে সরাসরি ইয়ে করে দাও। ওয়ান জিরো 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 10110000, তারপরে 5টা জিরো শেষে। ফোনে করলা না ক্যালকুলেটরে? ক্যালকুলেটারে করছি। আচ্ছা, তো অনেক সময় হয় কি যে তোমরা কেউ যদি এমএস মডেলের ক্যালকুলেটর যদি ইউজ করো, ধরো ইএস গুলা তো একটু অ্যাডভান্স, এমএস মডেলের গুলা ইউজ করলে হয় কি যে অনেক সময় মানে ম্যাথ এরর দেখায় এই টাইপের বাইনারিতে। এটা হুম জি ভাই, আমারটাও সিনট্যাক্স এরর আসছে। সিনট্যাক্স এরর বা এরকম একটা এরর আসতেছে। এটার কারণটা হচ্ছে যে এই এমএস টাইপের ক্যালকুলেটর গুলা তুমি যখন ওটা দিয়ে বাইনারি করবা, ওরা বাইনারিতে সর্বোচ্চ 10টা ডিজিট দেখাইতে পারবে। এই 2160 যে বাইনারি মান, এটা 10 ডিজিটের বেশি হবে। এখন কথা হচ্ছে যে এই ঝামেলা থেকে মুক্তির উপায় কি? আমার তো তাড়াতাড়ি করতে হবে, আমার তো এখন বাইনারি করার উপায় নেই, ঠিক আছে? তো এখানে একটা ট্রিক কি জানো, যে আমরা অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে খুব সহজে করে ফেলতে পারবো না, মানে বাইনারি ওই খুব বেশি কিছু তো করতে হবে না। আর তার থেকে বড় কথা, একটা হেক্সাডেসিমাল সংখ্যা, হ্যাঁ, একটা দশমিক সংখ্যার থেকে কিন্তু দেখতে একটু ছোট হয়, তাই না? একটা ডেসিমাল সংখ্যার থেকে একটু ছোট জি হয়, ভাই। সহমত কিনা? সো এক কাজ করো, আমাকে এই সংখ্যাটা ক্যালকুলেটরের মাধ্যমে হেক্সাডেসিমালে কনভার্ট করে বলো। ভাইয়া 870। কত? 870, 870, ঠিক আছে? তোমার এমএস মডেল যারা তারাও কি এফএক্স মডেল যারা তারাও কি এটাই আসছে অ্যান্সার? আবার কি এটাই আসছে? এটাকে হেক্সাডেসিমাল করলে? ভাইয়া আমি এমএস করেছি। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। সো আমার
এটা হচ্ছে কি সি হেক্সাডেসিমাল, ঠিক আছে। এখন কি করো, প্রত্যেকটা ডিজিটকে তুমি বাইনারিতে কনভার্ট করে ফেলো, ঠিক আছে। 3 4, যেহেতু 4টা ঘর করে করতে হবে, করলাম। তারপর 7 মানে কি, যে 1 0 0 1 1, সরি 7 মানে 1 1 1 1, 4টা 1 আই, 4টা 1 না তো, সরি 3টা 1, হ্যাঁ। আর সামনে একটা 0, 1 1 1, সামনে একটা হচ্ছে 0, ওকে। আর 8 8 মানে কত, 1 0 0 0 1 0 0 0, 4 ঘর হয়ে গেছে, আর 4 ঘর পড়ানোর কিছু নেই। এই তো হয়ে গেল তোমার বাইনারি রিপ্রেজেন্টেশন, ওকে। সো এটা একটা তুমি চালাকি করতে পারো, যে ধরো তোমার কাছে টাইম কম, তোমার এখন ক্যালকুলেটর করলে সুবিধা হয়, তুমি ইচ্ছা করলে এই সংখ্যাটাকে ডাইরেক্টলি ধরো বাইনারিতে করতে পারতা, নো প্রবলেম। কিন্তু দেখো এখানে তোমার মোটামুটি প্রায় 12টা স্টেপ করা লাগতো। এই 812টা স্টেপে তোমাকে ভাগ করা লাগতো, আর 2160 কে তুমি ভাগ করতে আসো, অত টাইম তো লেখার নাই, তাই না? সো তুমি কি করলা, আগে হেক্সাডেসিমালে কনভার্ট করলা। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে ওটা সহজেই হয়ে যাবে, কজ হচ্ছে যে তোমার মনে করো, কারণ হচ্ছে যে এটাও একটা জিনিস যে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে বাইনারি, সরি ডেসিমালের থেকে ছোট। সো ক্যালকুলেটরের সমস্যা হবে না এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে। আর তারপর হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্ট তো আরো সহজ, এখানে আমাদের ইয়ে করার কিছুই নেই, 4 ঘর করে নিয়ে সেটা করে দিলা, ব্যাস তোমার এই এসে গেল অ্যান্সার, ঠিক আছে। আর তোমরা বাসায় যেটা করবা সেটা হচ্ছে কি, যে এই সংখ্যাটা ট্রাই করো এই সেম পদ্ধতিতে, ওকে। সো আজ এটাই ছিল আজকের ক্লাস। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর। ভাইয়া আমাকে একটু কোডের সংজ্ঞাটা বলবেন? বিসিডি, না শুধু কোড, হুম শুধু কোডের সংজ্ঞা। কোড, জি ভাইয়া। কোড এখন কোডের তো বিভিন্ন সংজ্ঞা আছে। একদম সরাসরি যদি কোড তুমি বলতে পারো, সেটা হচ্ছে কি, যে ইনফরমেশন প্রকাশের পদ্ধতি, ঠিক আছে। ইনফরমেশন প্রকাশের পদ্ধতিটাই হচ্ছে যে কোড, ঠিক আছে। এই ভাইয়া এক্সামে আসলে এটা লিখবো, ইনফরমেশন প্রকাশের পদ্ধতি? লিখতে পারো, যদিও কোডের সংজ্ঞা আসতে পারে এরকম হাইলি আনলাইকলি, বাট লিখতে পারো। বা তোমার বইও আর একটু ভালো করে হয়তো লেখা থাকতে পারে, বাট ইন জেনারেল একটা খুব ক্রুড সংজ্ঞা হচ্ছে এটা, যে ইনফরমেশন প্রকাশের পদ্ধতি হচ্ছে কোড, ঠিক আছে। এই ভাইয়া আরেকটা, ভাইয়া নিবল কি? হুম নিবল, বানানটা বলো তো। ন রস্বইকার বল। কোথায় পাইছো এটা? আমার আমার ঠিক ইয়ে হলো না। ভাইয়া একটা স্কুলের না কলেজের এক্সামে এটা কতে আসছে, নিবল তারপরে কোড। নিবল কি? হুম 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 গ্রুপকে নিবল বলে। কি কে? বুঝলাম না। 4 বিটের কোন গ্রুপকে এক নিবল বলে। 4 বিটের কোন গ্রুপকে এক নিবল বলে। 4 বিট, ও 4 হ্যাঁ বিটের কোন গ্রুপকে এক হ্যাঁ নিবল বুঝতে বলে। পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। এখন এটা আমার মনে ছিল না চট করে, হ্যাঁ। সো ওটাই আর কি, যে 4 বিটের একটা গ্রুপ হচ্ছে নিবল। খুব খুব আনইউজুয়াল একটা কোয়েশ্চেন, ভালো লাগলো। ভাইয়া আমাকে একটু ভালো করে ক্লিয়ার করে বলবেন? আমি ওই যে আচ্ছা, তো একটা বিট মানে কি? বিট মানে হচ্ছে আইদার 0 বা 1, তাই না? এই 0 বা 1 কে একটা বিট বলে, তাই না? এখন এরকম 4 বিটের গ্রুপ, অর্থাৎ ধরো 1 0 1 1, এরকম একটা 4টা বিটের গ্রুপ আছে, হ্যাঁ। এই 4 বিটের গ্রুপকে বলা হচ্ছে যে নিবল, ওকে। আর আর 8 বিটের আর 8 বিটের আর মনে করো
এরকম বিটকে একত্রে বলা হচ্ছে যে বাইট। ওকে, সো এক হিসেবে বলতে পারো যে বাইট হচ্ছে যে নিবলের দ্বিগুণ। ওকে, যেমন ধরো 10110110, এটা ধরো একটা হচ্ছে 1 বাইট, ঠিক আছে, এখানে 8টা বিট আছে। ওকে, সো এটা হচ্ছে যে বাইট। তো এই হিসেবে বলতে পারো কি 2 নিবলে 1 বাইট হয়। ওকে, এটা একটা আনইউজুয়াল একটা একক। হুম, যাই হোক, কাজ প্রসঙ্গ যেহেতু তুললে এই জন্য আমাদের সবারই মনে থাকলো। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া মেমোরির ক্ষুদ্রতম একক। মেমোরির ক্ষুদ্রতম একক, মেমোরির একক তো আই গেস হচ্ছে যে বাইট। মেমোরির ক্ষুদ্রতম একক বাইট ধরে। হ্যাঁ, আর আরো ক্ষুদ্রতম যদি যেতেছো তাহলে হচ্ছে যে বিট। ভাইয়া ওই যে এমসিকিউতে দুইটাই অপশনে ছিল, বিটও ছিল বাইটও ছিল, এখন আমি কি দিব? দুইটাই আছে তাই না? জি ভাইয়া। সো তুমি যদি একদম ক্ষুদ্রতম যাইতে চাও, সব থেকে ক্ষুদ্রতম হয় হচ্ছে যে বিট, ঠিক আছে। বিট হচ্ছে একদম সব থেকে ক্ষুদ্রতম মেমোরি। ওকে, বাইট বলতে পারো যে একটা ইউনিফাইড, আধুনিক আর্কিটেকচারে ইউনিফাইড মেমোরি সাইজ আর কি। সো বিটটাই হবে হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এনিওয়ান, এনি কোশ্চেন্স? না ভাইয়া। আচ্ছা, ভালো কথা। বিট বলতে মনে পড়লো যে একটা ফ্লিপ ফ্লপে কয়টা বিট তথ্য জমা থাকতে পারে? ভাইয়া বুঝিনি। একটা ফ্লিপ ফ্লপ তো আমরা জানি যে একটা মেমোরি ডিভাইস। সো এই ফ্লিপ ফ্লপে কয়টা বিট থাকতে পারে? জানি না ভাই এটা। আচ্ছা, একটাই বিট থাকতে পারে, ঠিক আছে। একটা ফ্লিপ ফ্লপ একটা বিটই সংরক্ষণ করতে পারে। ওকে, ধরো কয়েকটা ফ্লিপ ফ্লপ একত্রে করে একটা রেজিস্টার তৈরি হয়, রেজিস্টারে ধরো কয়েকটা বিট একসাথে, বাট এককভাবে একটা ফ্লিপ ফ্লপের মধ্যে একটা মাত্র বিটই থাকে। প্যারিটি বিট কি? প্যারিটি বিট, ভালো কোশ্চেন। প্যারিটি বিট কি, যে ধরো একটা বাইনারি বিট আছে, ঠিক আছে, একটা বাইনারি নাম্বার আছে, মনে করো 11011। এখন এই বাইনারি বিটটা তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠাচ্ছ, ঠিক আছে। তো এখন আমার এই যে বাইনারি বিট, ঠিক আছে, এই বাইনারি বিট গুলান অপর প্রান্তে ঠিক মতন পৌঁছেছে কিনা এর জন্য আমার এরর চেকিং করা দরকার হয়, ঠিক আছে। সো এই এরর চেকিং এর জন্য সংখ্যার সামনে আরেকটা বিশেষ বিট ইউজ করে, ওইটাকে বলে প্যারিটি বিট, ঠিক আছে। যেমন, এবং প্যারিটি বিট হচ্ছে 2 প্রকারের হয়, একটা হচ্ছে অড প্যারিটি আর একটা হচ্ছে ইভেন প্যারিটি। ওকে, সো আমি ইভেন প্যারিটি বলি। ইভেন প্যারিটি মানে কি, যে তোমার যে বাইনারি সংখ্যার মধ্যে টোটাল একের সংখ্যা যেন জোড় সংখ্যক থাকে। ওইটা হচ্ছে ইভেন প্যারিটি। সেই সংখ্যার, তোমার এই সংখ্যার মধ্যে এক কয়টা আছে? 4টা না? জি ভাইয়া। 4টা থাকা মানে কি, আমার অলরেডি ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা হয়েই আছে। সো তখন হবে কি, যে ইভেন প্যারিটির মান হবে হচ্ছে 0। ওকে, আবার মনে করো যদি এরকম থাকতো 11100, হ্যাঁ, সো আমার এখানে একের সংখ্যা কয়টা? 3টা। 3 হচ্ছে একটা অড নাম্বার বা বিজোড় সংখ্যা। সো আমাকে টোটাল নাম্বার অফ 1 করতে হবে একটা জোড় সংখ্যা। সো এখন ইভেন প্যারিটির মান হবে 1। তাহলে দেখো, মোট একের সংখ্যা 4টা হয়ে গেল না, একটা জোড় সংখ্যা 1 2 3 4। এটাই হচ্ছে প্যারিটি বিট, ঠিক আছে। এটা একটা এরর চেকিং হিসাবে ইউজ হয়। ভাই ক নাম্বার কোশ্চেন আসলে কিভাবে দেবো এটা? ক নাম্বার কোশ্চেনে আসলে, আচ্ছা, দাঁড়াও আমি একটু সাজায় বলি জিনিসটা। আমাদের বই মনে হয় যে অ্যাসকি কোড প্রকাশের জন্য প্রথম তো 7টা ছিল, এরপরে যে
একটা নতুন যোগ করা হয়েছে ওইটাকে প্যারিটি বিট বলা হয়। হ্যাঁ, প্যারিটি বিট। যদি তুমি আজকে দিয়ে সংজ্ঞাটা দিতেছো তাহলে এটা বলতে পারো যে যে হচ্ছে কি যে 8 বিট আস্কিকে 8 বিট আস্কিতে সর্ববামের অষ্টম বিটটি হলো প্যারিটি বিট। এভাবে বলতে পারো যদি তুমি আস্কি দিয়ে দিতে চাও, যদিও এটা মানে প্যারিটি বিটের এক্সাক্ট সংজ্ঞা না, বাট তোমাদের বইয়ে যেহেতু ওভাবেই আছে সো ওভাবেই বলতে পারো। ওকে, এই প্যারিটি বিট কিন্তু কোনো ধরনের তথ্য ট্রান্সফার করে না, এটা তো নিশ্চয়ই জানো। এটা জাস্ট একটা এরর চেকিং আর কি, যে আমার সবগুলা বিট ওই প্রান্তে ঠিক মতন গেছে কিনা। হ্যাঁ, এটা একটা চেকিং, বুঝতে পারছি। জি ভাইয়া। এই প্যারিটি বিট আমার কিছুদিন আগে একটা অ্যাসাইনমেন্ট করলাম আমি, ওইখানে মনে করো আমাকে সার্কিট আঁকতে দিছিল যে এই প্যারিটি বিট বানানোর, যে এমন একটা সার্কিট আঁকো যেটা একটা 4 বিটের সংখ্যা নিয়ে ওটার একটা প্যারিটি বিট জেনারেট করে দিবে। আমাদের মনে করে এরকম জিনিসপত্র পড়া লাগবে। সো এনি কোয়েশ্চেনস এনিওয়ান এলস? ওকে দেন, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ অল ফর জয়েনিং। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।